একজনের কথা আর একজনকে, এই জিনিসটা খুবই একটা নেগেটিভ। আমার কাছে নিজেই গভর্নমেন্ট অফিসারটা পছন্দ হয়, সো এই ক্ষেত্রে যাইতেও আমি আমার মা এখনো হচ্ছে কান্নাকাটি করতেছে, বলতেছে 2.5 বছর গভর্নমেন্ট জবের ইয়ে আছে, কেন করতেছিস না, আগেই কেন প্রাইভেট? আমি বলছি শোনো, ওটা পরে, যদি রিজিকে থাকে হবে, না হলে হবে না। আচ্ছা দেখেন, ওর এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক সেট আপ করা, তো ওটা কি, এটা কিন্তু সেম ওয়েবসাইটে আছে কিন্তু ডিফারেন্ট পেজে। আর এটা কি সেম ওয়েবসাইটে সেম আর্টিকেল, কিন্তু ও হচ্ছে, এটা কি সেম ওয়েবসাইটে? তখন না কোডটা যেন দেখলাম যে ডিফারেন্ট পেজে আছে। ওভারভিউ দেখছি, হ্যাঁ ওভারভিউ দেখছি। এই যে দেখেন, এই ওয়েবসাইটের একটা মেথড দেখেন, অন্যান্য অনেক ওয়েবসাইটে আপনারা যদি ভিজিট করেন দেখবেন কি এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক দুইটার কালার ডিফারেন্ট করা। ওইখানে ট্যাগফুলি কি কাজ করছে, কোনটা আপনার এক্সটার্নাল ওয়েব লিঙ্কের আর কোনটা ইন্টারনাল এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ও কিন্তু দুইটা দুই ধরনের। একটা ও হচ্ছে নিজের পেজেই রাখছে, আর একটা হচ্ছে কি অন্য ওয়েবসাইটে নিয়ে গেছে, এই ওয়েবসাইটের সাথে কোলাবরেশন করছে। তাহলে কি আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ভিজিটার্স কিন্তু আমার ওয়েবসাইটে আসতেছে, আবার আমার ওয়েবসাইট অন্য কেউ ইউজ করতেছে, আমার ভিজিটার্স তার ওয়েবসাইটে যাচ্ছে, তাহলে কি কোলাবরেশনে কিন্তু আপনার ভিজিটার্স বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে ফাইন্ড আউট করতে হবে যে আমার যে ওয়েবসাইট আছে, আমার কম্পিটিটর যারা আছে সব কিছু, এখানে যা কিছু করবেন সব কম্পিটিটর নিয়ে, যে কম্পিটিটরের কতগুলো কোলাবরেশনে কাজ করতেছে, কতগুলো নিজের পেজের সাথে ইন্টারনাল কানেকশন রেখে দিছে। তো নিজের পেজে যখন আমরা বলি যে বিভিন্ন এতগুলো কেন, এটা তো এখানে লিখে দিলেই হতো। তো এটা হচ্ছে একটা টেকনিক, যে আমি চাই যে আমার ওয়েবসাইটে আসছে, এখন আমি সার্চ ইঞ্জিন কি জানি না, এখানে আমার ক্লিক পড়ে গেল, আমার ওয়েবসাইটে চলে গেল, তাহলে কি গুগলকে আমি এটা বোঝালাম যে দেখো আমার ওয়েবসাইটে যে ভিজিটর্স আসতেছে শুধু আমার ফ্রন্ট পেজ দেখে এসে চলে যাচ্ছে না, এক হচ্ছে আপনি কিন্তু তাকে স্টে করে কানেক্ট করে রাখছেন, যে যেখানে সে 3 সেকেন্ডে চলে যাচ্ছে, সে আপনার এখানে 2 লাইন পড়ার পরে 3 নম্বর লাইনে গিয়ে আর একটা পেজে গেল, এই পেজে যাবার পর দেখবেন আর একটা টপিক আছে, সেখান থেকে সে আরো অন্য একটা পেজে চলে গেছে, এইভাবে 3টা 4টা 5টা পেজে কিন্তু সে ভিজিট করাচ্ছে। আপনি আর্টিকেল পড়তেছেন কি পড়তেছেন না সেটা না, কিন্তু আপনি ডিফারেন্ট যেখানে আমার ফার্স্ট পেজ থেকেই ভিজিটর্স চলে যায়, সেখানে আমি আমার ফার্স্ট পেজ থেকে আমার 5টা পেজে তাকে ভিজিট করাচ্ছি। কম্পিটিটর থেকে আমি এখান থেকে এগিয়ে যাব না, যে আমার ট্রাফিক আমার এখানে কতটুকু কানেক্টেড আছে আর তার কাছে কতটা সময় কানেক্টেড আছে, তার থেকে তো আমি এখানে হচ্ছে এগিয়ে আছি। এটা কিন্তু আপনার টেকনিক, এটা সব ওয়েবসাইটে দেখবেন না, কারণ ওই সব ওয়েবসাইটে যারা আছে তারা এই মেথড চিন্তা করতেছে না। কিন্তু এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে, যে আপনি কার সাথে কিভাবে কাজ করবেন, আপনার কাজের ডিজাইনটা আপনি কিভাবে কাজ করবেন। এখন আমরা যদি বলি যে হ্যাঁ এটা তো আমরা আর্টিকেলের নিয়ে কাজ করছি, শুধু আর্টিকেল নিয়ে কাজ করছি, আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে যদি যান, সেখানে আপনার ই কমার্স ওয়েবসাইটে দেখতে হবে যে আপনার ই কমার্স ওয়েবসাইটে তো এইভাবে এত কিছু আর্টিকেল থাকে না, সেখানে ই কমার্স সাইটে আপনি একটা কাজ করেন, যদি আমরা বলি দারাজে, এই দারাজ আর আমার দেখতে ইচ্ছা করে না, দারাজ ছাড়া আর কি আছে, এসএ কর্পোরেশন, আমি মনে হয় সব ক্লাসে হচ্ছে দারাজ আর সাজগোজের অ্যাপটা দেখায়, কিন্তু দারাজ এখন আমার কাছে বিরক্ত লাগে, একদম উল্টা পাল্টা দেখলেও হচ্ছে। আচ্ছা এসএ কর্পোরেশন, আর একটা হচ্ছে আমরা অনলাইন শপের আর একটা,
দেখেন আমরা যদি মনে করি আর্টিকেল নিয়ে, তো আমরা এই জিনিসগুলো দেখলাম। তো আপনি যখন কোনো ই কমার্স সাইট নিয়ে কাজ করবেন, যে তার সাথে আমি কম্পিট করব কিভাবে, আপনার এখানে দেখতে হবে ওর পেজগুলো হচ্ছে কিভাবে সাজাচ্ছে। এখন ওর থেকে আপনি একটু এগিয়ে থাকতে চান, যে এখানে সে কিন্তু প্রাইস দেয় নাই। প্রাইস কেন? এখানে আমি দিতে পারতাম না। এসএ কর্পোরেশনে আমার প্রাইস কিন্তু দেয়া আছে, তাই না? দুইটার স্ট্র্যাটেজি দুই রকমই। এসএ কর্পোরেশনে আমার প্রাইস দেয়া, সেইলরে হচ্ছে প্রাইস দেয় নাই। তো এটা আর কি, এসএ কর্পোরেশনে আমি যখন ফার্স্ট পেজেই আসবো, এটা আমার মতে এটা হচ্ছে একটা খুবই আনপ্রফেশনাল কাজ হয়েছে, যে ওনার প্রেজেন্টেশনটা ওইভাবে সুন্দর না। প্লাস আমি যদি এখানে এই রিলেটেড টপিকগুলো দেখে ভলিউমটা একটু হচ্ছে কমায় দেন, এই রিলেটেড ইমেজগুলো দেখে আমি ভাববো কি, আপনি যদি হচ্ছে এখানে গিয়ে দেখেন যে আমি এই ধরনের ড্রেস তো চাচ্ছি না, আমি এখান থেকেই চলে যাব। সেইলর কি করলো, ওরা কিন্তু সরাসরি ফার্স্ট পেজে রাখে নাই শপ অ্যাড্রেস, কতগুলো আপনার হচ্ছে কোন কোন ক্যাটাগরি আছে, প্লাস আপনার শুরুতে কত পার্সেন্টেজের সেল চলতেছে, শুরুতে কিন্তু ও এটা দিয়ে দিছে। এখন এই দুইটার মধ্যে দেখেন, আমি এসএ কর্পোরেশনের ফার্স্ট পেজ দেখে আমি আর স্ক্রল ডাউন করবো না, ফার্স্ট পেজ দেখে এটা স্কিপ করব। আর ওকে ফার্স্টে দেখলাম কি 40% অফ চলতেছে, কিন্তু ওর প্রোডাক্ট কোথায়? ওর প্রোডাক্ট আমার খুঁজতে যেতে হলে 3 সেকেন্ড টাইম বেশি লাগতেছে। এটা কি ট্রাফিকও ধরে রাখছে যে আপনার ওয়েবসাইটটা আপনি এইভাবে করে ডিজাইন করেন। প্লাস আপনি এখানে পারেন যে হ্যাঁ, আমি এই যে প্রোডাক্টের ডিটেলস, আমি এই প্রোডাক্টের ডিটেলস ব্রিফ দিব, কেউ যদি জানতে চায় কোন সাইজ আছে, আমি সেম এই পেজে রাখবো না। এই পেজে আমি সেম ডেসক্রিপশন দিতে চাচ্ছি না, সাইজ এখানে দিতে চাচ্ছি না, আমি এর জন্য একদম আলাদা ডিফারেন্ট একটা পেজে নিয়ে যাব। তখন আমার কি হচ্ছে, আমি একটা প্রোডাক্ট পারচেস করতে গিয়ে, জাস্ট পারচেসও না, ভিজিট করতে গিয়ে ওকে আমি ফার্স্টে, যেখানে আমার এসএ কর্পোরেশনের ফার্স্টেই দেখা গেছে যে প্রোডাক্টগুলো চলে আসছে, আমি এখানে 10 পেয়ার আইল্যাশ, এটা আমি চাচ্ছি না, এটা আমি ভুল ওয়েবসাইটে চলে আসছি, এটা আমার দরকার নাই, আমি আর এটা ইন্টারেস্ট ফিল করলাম না, আমি এটা এখান থেকে লিভ নিয়ে গেলাম। সেইলরে দেখলাম যে আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড, তো ওদের হচ্ছে সেল চলতেছে, তাহলে দেখি একটু কি আছে। ওখানে আমি 1 সেকেন্ডের মাথায় ওয়েবসাইটটা অফ করে দিলাম, আর এখানে আমার এটা বুঝতেই 3 সেকেন্ড লাগলো। এখন এটা যদি ফার্স্টে দেখে আমাকে ওইভাবে এটার যদি অ্যাট্রাক্ট না করতে পারতো, আমি কিন্তু ওয়েবসাইটে থাকতাম না। প্লাস এখান থেকে কি, আমি একটা পেজ দেখলাম, আমার এখানে প্রাইস দেয়া নাই, বা এখানে আমি শুধুমাত্র অফ দিলাম যে 20% অফ, কিন্তু এক্সাক্ট প্রাইস কত সেটা জানার জন্য আমি যখন ক্লিক করব, এটা আমার সরাসরি অন্য পেজে নিয়ে যাবে। এখন এখানে আবার দুইটা কথা আছে, আপনি যদি 2-3টা পেজ তাকে ভিজিট করাচ্ছেন, 2টার বেশি পেজ, আমি ই কমার্স সাইটগুলোতে যেভাবে হয় 2টার বেশি পেজ আমি ভিজিট করাতে পারি না আমার একটা প্রোডাক্টের ইনফরমেশনের জন্য। সেখানে দেখা গেছে আপনি এক পেজে ইনফরমেশন রাখলেন, ডেসক্রিপশনের জন্য আরেক পেজে যেতে হচ্ছে, তখন কি আপনার কাস্টমার কিন্তু বিরক্ত হবে যে না, এই পেজে এই ওয়েবসাইটে এত লেন্দি, একটা প্রোডাক্ট কিনতে গেলে এত টাইম, এটা না। আপনার তখন এটাকে ডেভেলপ করে ওইভাবে করে সুপার ফাস্ট করতে হবে, এবং এইটা ডিজাইন করতে হবে যে আমি একটা প্রোডাক্ট একটা পেজে রাখছি, বা একটা প্রোডাক্ট সেম পেজে সবকিছু ডিটেলস দেয়া আছে, এখান থেকে আমার পারচেসের অপশনটাও দেয়া আছে, তাই না? এখান থেকে আপনার পারচেসের অপশনটা দেয়া আছে। এটা ক্লায়েন্ট আপনার এই সব জিনিসগুলো কিন্তু আপনার এসইওর মধ্যে। এই যে ইমেজটা দেখে আমি যে হ্যাঁ, এটা আমার যে ক্রাইটেরিয়া আছে তার সাথে এটার একটা সিমিলারিটি আছে, তাহলে এটা কি আমাকে অ্যাট্রাক্ট করতে পারছে, যে তাহলে দেখি ইমেজটা কি রিলেভেন্ট ইমেজ আছে। কিন্তু আমি যদি এসএ কর্পোরেশন দেখি নর্মাল ফোন দিয়ে ছবি তুলে দিছি, ওরা ওইভাবে প্রেজেন্টেবল করে দেয় নাই, তো আমি তো ফার্স্ট অ্যাপিয়ারেন্সে আমি চলে যাব। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনার যখন ক্লায়েন্ট আসবে, সে একটা ওয়েবসাইট ডিজাইন করতেই পারে, আপনি তাকে এইসব সাজেশন দিবেন যে আচ্ছা, আপনি মার্কেট সম্পর্কে আগে একটু দেখে নেন। সে আপনাকে অনেক, বিশেষ করে আমরা যদি বাংলাদেশে এখন ই কমার্স সাইট নিয়ে মানুষ মনে করে একটা ই কমার্স সাইট খুললেই মনে হয় দারাজ হয়ে যাবে। শুধু ইভ্যালি না, এখন ঘরে ঘরে মানুষের চিন্তাধারা, আমরা তো দেখি তারা কি আপনার ওয়েবসাইট চাচ্ছে ই কমার্স ওয়েবসাইট,
ই কমার্স ওয়েবসাইট করে দেন। টাকাতে মনে হয় আরো বেশি 1 লাখ টাকা দিতে রাজি আছি। যে ওয়েবসাইট হচ্ছে 50,000 টাকা, তারা 1 লাখ টাকা দিতে রাজি। ই কমার্স ওয়েবসাইট করে দেন। কি করতে হবে? কালার থিমটাও দারাজের রাখতে, কি মানুষের নিজের মাথা থেকে কিছু আসবে না। আমরা এটা দেখতেছি, কালার থিমও হচ্ছে দারাজের রাখেন। দারাজে তাদের টপিকই, দারাজে যা যা আছে তাই দেন। দারাজের যে প্রোডাক্ট সোর্সিং, দারাজের যে থিম, সেটা তুমি বুঝতেছো? তুমি তো দেখতেছো দারাজ এইভাবে কাজ করতেছে। দারাজের যে অ্যালগোরিদমটা হচ্ছে যে স্ট্রংলি হচ্ছে ওরা সেট করে রাখছে। দারাজে আপনি বাংলায় গিয়ে সার্চ করেন তাও পাবেন। ওরা কিওয়ার্ড গুলো সেট করে রাখছে যে শুধু আমরা ইংলিশ কিওয়ার্ড রাখবো না। আপনি এখানে অনেক ওয়েবসাইট দেখবেন যে শুধু ইংলিশে লিখতে হয়, যে আমার বাংলা নেমটাও ইংলিশে লিখতে হয়, বাংলিশ করে লিখতে হয়, না হলে পাওয়া যাচ্ছে না। দারাজে আপনি স্কুল ব্যাগ দিবেন, স্কুল ব্যাগে স্কুল ব্যাগ দিবেন তাও পাবেন। স্কুল ব্যাগ দিবেন, ব্যাগ স্কুল দিবেন, বাচ্চাদের স্কুল ব্যাগ দিবেন। দারাজের কিওয়ার্ড গুলো সার্চ করে দেখেন। ওরা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের মনে হয় প্রচলিত ভাষা যদি দিতে পারতো তাইলে মনে হয় ওদের কাছে লেখার আর কি অপশন থাকলে ওরা তাও দিত। আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় যে ওদের মনে হয় সেট করা আছে। বাট উচ্চারণটা শুধু তো মিলবে না যে না, প্রত্যেক লোকেশন ওয়াইজ এটা আজকে দেখে একটু ট্রাই করে আছে কিনা আসলে। আমি এমনি দেখি বাংলায় লেখা আসে। বাংলায় আপনি কি লিখলে না আসে, বাংলায় আপনি স্পেলিং মিস্টেক করবেন, ইংলিশে ড্রেসে DRSS দিবেন তাও আসতেছে। এটা যে শুধুমাত্র ওদের, এটার আবার সিস্টেম আছে, যেমন হ্যাঁ এসইও টিম অনেক বড়, আর এটার আবার একটা সিস্টেম আছে। আপনারা যখন এসইও নিয়ে ফুললি কাজ করবেন, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে আপনারা সবসময় হচ্ছে নিউলি লঞ্চড হচ্ছে আপনারা ওয়েবসাইট পাবেন না। যেমন এখন মনে করেন দারাজে, সাপোজ মানুষের আশা করতে সমস্যা নেই, আপনার মনে করেন দারাজেই জব হলো, এসইও টিমে আপনি জব করলেন। এখন সেখানে আপনাকে বলবে কি ওর যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো তো আছেই, এরপরে ওয়েবসাইট থেকে অ্যানালাইসিস করে ফিল্টার করে বের করে যে আমার সেট করা কিওয়ার্ডের বাইরে মানুষ কি কি লিখে সার্চ করে। আপনি ওগুলো নিয়ে কাজ করে ওগুলো নিয়েও এসইও করে দিবেন। এটা আপনাকে বলবে না যে আপনি কিভাবে করবেন, আপনাকে কথায় বলবে যে আমার এটা অপটিমাইজ করে দাও ওয়েবসাইটটা। আপনি জানেন ওনার এটা র্যাঙ্কে আছে, এটা আরো র্যাঙ্কিং এ ধরে রাখার জন্য আপনার আবার হচ্ছে অপটিমাইজ করতে হবে। তখন দেখা যাবে 2 জন 5 জন, আপনি একটা গ্রাফ বের করলেন যে আপনার সাধারণত মানুষ, আমরা মাছের আঞ্চলিক ভাষায় কি আলাদা কিছু আছে? নাম থাকতে পারে, স্পেসিফিক মাছ তো মাছ। যেমন মুরগির চট্টগ্রামকে বলে কুরো, জানেন এটা? চট্টগ্রামের কেউ আছে না? ওদের বাংলা মেথড হচ্ছে অন্য ধরনের। আমার হাজবেন্ড হচ্ছে জব করে তো চট্টগ্রাম, তো মাঝে মাঝে হচ্ছে এক হচ্ছে শুটকি খায়। চট্টগ্রামের কেউ আছে তাহলে আপনারা ভালো বলতে পারবেন, সবজির মধ্যে শুটকি দেয়। সে হচ্ছে গিয়ে ফার্স্টের দিকে নাকি হচ্ছে শুধু হচ্ছে ভাতের মধ্যে পানি ঢেলে দিত, অফিসের মিল ছিল, ভাতের মধ্যে পানি ঢেলে দিত, শুধু শুটকি থেকে গন্ধ আসে। যে লোক শুটকি পছন্দ করে না তার সবজিতে হচ্ছে শুটকি দেয়া। সবজি নরমাল ভাজি করি আমরা চিংড়ি মাছ দিয়ে, তারা শুটকি দিয়ে সবজি খায়। তো ওরা হচ্ছে মুরগিকে বলে কুরো, আমরা মুরগিকে মুরগি বলি। কি মুরগি না, আবার ওই ছেলেকে বলে ফুয়া না জানো কি, আবার মাঝে একটা হচ্ছে কি বলতেছে তালতো ভাই। এখন আমাকে বলছে না না না, খালাতো ভাই না, এটা হচ্ছে বেআই। বেআইকে বলে তালতো ভাই। আমি এখানে পুরো অ্যাস্টনিস্ট হয়ে গেছি। আমি এটা এক্সপেক্ট করছিলাম যে তালতো ভাই মানে খালতো ভাই। আমি এটাই জানতাম না। তালতো ভাই না না, তালতো ভাই হচ্ছে আপনার বেআইকে বলে তালতো ভাই। আমি এটা রিলেট করতে পারছি না, কোথায় বেআই তার সাথে ভাই শব্দটা কেন আসবে, তাকে বলবে তালতো ভাই। না, ওরা কুড়ো দেয় নাই।
না ওরা কুরো দেয় না, কিন্তু আমার মনে হচ্ছে দারাজ আঞ্চলিক ভাষা যদি দিতে পারে, ওদের এইটাই বাকি আছে যে আঞ্চলিক ভাষার কিওয়ার্ড গুলো রাখা। ওদের কিওয়ার্ড গুলো কমায় না। হ্যাঁ, আপনারা এখন রুট লেভেলের সবাই, আপনি কি সার্চ করবেন? ড্রেস কি দাঁড়াছে? ড্রেস সার্চ করবেন, কোন কিওয়ার্ড নাই, আপনি শুধু এটা দেখেন যে দারাজের কোন কিওয়ার্ড রাখে নাই। ড্রেস ফর গার্লস, ড্রেসের সাথে ড্রিম ক্যাচার দিয়ে দিছে, ড্রেসিং টেবিল লাইট, ড্রেসিং ড্রিম, আর কি শুধু 3টা লেটার লিখতে পারবেন, ওর হচ্ছে ঝাপায়ে কিওয়ার্ড গুলো করে যাবে। বাট এটা তো আপু অ্যাকুরেসিটাও নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো প্রবলেম হবে। এটা প্রবলেম, ওদের আবার মেইনটেনেন্সটা সেভাবে হাই, টেকনিক্যালি ওদের টিমটা হচ্ছে খুবই স্ট্রং। আপনি দেখেন এত কিওয়ার্ড হচ্ছে একটা ওয়েবসাইটে, আমরা সাধারণত ওয়েবসাইট যদি হেভি হয়ে যায় ওটা ডাউন হয়ে যায়, কিন্তু হ্যাঁ, ওয়েবসাইট ডাউন হয়ে যায়। আপনি ওদের হচ্ছে কোনো জায়গায় কোনো ডাউনের কিছু দেখবেন, ইভেন আমি হচ্ছে আপনার একদম শুক্রবার সন্ধ্যাবেলা 7টা থেকে 8টায় দেখবেন, ওদের কখনো ক্র্যাশ করে না। বিকাশ ক্র্যাশ করে, কিন্তু বিকাশ খুবই ক্র্যাশ করে। আপনারা যখন ঈদের টাইমে যখন পেমেন্ট দিতে যাবেন, অ্যাপে কাজ করে না। দারাজকে আমি এখন পর্যন্ত দেখি নাই যে ও যে কোন টাইমে ক্র্যাশ করে, সেটাই আমি বুঝতেছি না। ওভারে সার্ভার লোড বাড়ায় দেয়। ওর বললাম টেকনিক্যাল টিমটা খুবই হাই এবং খুবই স্ট্রং, প্লাস হাই এসইওটাও সেভাবে করা। হ্যাঁ, এই জন্য এই ব্র্যান্ড। আপনি দেখবেন আমাদের সরকারি ওয়েবসাইট গুলো কত সুন্দর সুন্দর, গভর্নমেন্ট ওয়েবসাইট, একই টেমপ্লেটের উপর একটা ওয়েবসাইট কেউ দেখবেন না এরা সিকিউরড, একটা আমি এখন পর্যন্ত দেখি নাই। তো নাই আপু, বরং তো একই টেমপ্লেট কতগুলোতে ইউজ করে রাখছে, এটাই তো বলার বাইরে। কতগুলো না, মুজিব বর্ষে আসছে পর সব হচ্ছে আমার মনে হচ্ছে এক কোম্পানিকে দিছে, ওই এক কোম্পানি ল্যান্ডিং পেজ একটা ডিজাইন করে ওই একটা ডিজাইনে সব উপরে বসায় দিছে। তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, লোডিং ইস্যু তো আছে, বিনা কারণে দেখা যায় যে যেই দিনে পুরো লোড অন যাওয়ার কথা না, সেই দিনই দেখা যাচ্ছে ডেড হয়ে যাচ্ছে। আমাদের আসলে গভর্নমেন্ট সেক্টর যে কবে ভালোভাবে আল্লাহ জানে। থাক, রেকর্ডিং অন করা, গভর্নমেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না, পরে হচ্ছে আমি রেস্ট্রিকশন খেয়ে যাব। না, যাওয়ার সময় হয় নাই এখনো, একবারও যাই। আমার বিয়ের বয়সই 1 বছর হয় নাই, জুনে হবে 1 বছর। আমি বিয়ের পরে কোথায় এসেছি? ঢাকায় এসেছি। না, প্রথম না, আগে পরে এসেছি। আমি তো জব করতাম বরিশাল, তো ওখান থেকে হচ্ছে টার্গেট আগেই ছিল যে ছোট ভাইকে পড়াশোনার জন্য ঢাকা শিফট করব। আচ্ছা, এই টপিকটা বলি, পরে একটু শেয়ার করি, মাঝের এই টপিকটা শেষ করে নেই, তাহলে আপনাদের মোটামুটি শেষ হবে। একটা ইমেজ এসইও করবেন কিভাবে, কন্টেন্ট মোটামুটি। আচ্ছা, আর একটা জিনিস বলি না, আপনারা নির্দিষ্ট যে ওয়ার্ড হচ্ছে বেস করে আর্টিকেলটা লিখবেন, সেখানে একটা আর্টিকেলে ওয়ার্ডটা কতবার লিখবেন। আমরা তো তাকে এটা সাজেস্ট করলাম যে হ্যাঁ, আপনার কম্পিটিটরের হচ্ছে 1000 ওয়ার্ডের ওয়েবসাইট, আপনি সেখানে 1100 ওয়ার্ড দেন, 1200 ওয়ার্ড দেন, কিন্তু আপনার নির্দিষ্ট সিলেক্টেড তো একটা ওয়ার্ড আছে যেটা বেস করে আপনি এসইও করতে চাচ্ছেন। ওই ওয়ার্ডটা আমরা যদি ধরি 5%-এর উপরে কখনোই রাখবো না, সেখানে যদি 0.5% রাখতে পারেন সেটা আরো ভালো। তাহলে আমরা আর্টিকেলটা লিখবো কিভাবে? সবসময় কি ইট, দিস, দ্যাট এগুলো দিয়ে? আপনি ওইটার সরাসরি দেখা গেছে এসইও লিখলেন, এসইওটাকে কনভার্ট করেন, ফুল মিনিং এ আসেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে কি শর্ট ফর্মটা আপনি 3 বার লিখতে পারছেন, ফুল ফর্মটা 3 বার লিখতে পারছেন, অলরেডি 6 বার হয়ে গেছে। কিন্তু কিওয়ার্ড কিন্তু আপনার সেম না, টপিক সেম, কিওয়ার্ড আপনার সেম না। এইভাবে করে আর্টিকেলটা আপনারা অপটিমাইজ করে তারপরে হচ্ছে পাবলিশ করবেন। এরপরে যদি আমরা দেখি যে আপনার ভিজুয়াল কন্টেন্টে হচ্ছে এসইওটা কিভাবে করবেন, ভিজুয়াল কন্টেন্টের এসইওটা কি? হ্যাঁ, প্রপার্টিজ থেকে ট্যাগ গুলো সেট করে দিবেন। এই কাজটা আরো বিরক্তিকর মনে হয় আমার কাছে। প্রত্যেকটা ম্যানুয়ালি করতে হয়, মাথা খারাপ হয়ে যায়, একেবারে মাথা খারাপ হয়ে যায়। আমি কি করি জানেন? একসাথে 4টা-5টা ইমেজের প্রপার্টিজ ওপেন করি। লিখতে তো হয় আলাদা করে আপু। টাইটেল আপনি কপি করে যাচ্ছেন সব,
টাইটেল কপি করে যাচ্ছেন। যেমন করেন যদি এক পেজে করেন তাহলে ঠিক আছে, হ্যাঁ। ডিফারেন্ট পেজের জন্য করেন তখন তো আবার ডিফারেন্ট পেজে তো তখন আলাদা হবে, কিন্তু আপনার সেম পেজে 4টা-5টা হচ্ছে ইমেজ আছে, তখন আপনি কি করবেন? তখন টাইটেল অনেক কিছু সেম রাখা যায়। হ্যাঁ, তো এখানে দেখেন আপনার যদি হচ্ছে যে কোনো একটা ইমেজ আপনি পাবলিশ করেন, এটা আপনারা ফেসবুকে করেন, যে কোনো ওয়েবসাইটের জন্য করেন, আপনার নর্মাল জেপিজি ফাইল আছে, জেপিজি ফাইল রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে গেলে এখানে দেখেন সরাসরি আপনার একটা টাইটেল আছে, এই টাইটেলটা কি দিবেন? আপনি পোস্টের বা আর্টিকেলের যে টাইটেলটা দিয়েছেন এক্স্যাক্টলি সেম টাইটেলটা এখানে ইউজ করবেন। এরপরে যদি আসি ডিটেলসে টাইটেলে সেম টাইটেল রাখবো, রেটিং হচ্ছে সবসময় 5 স্টার। এখানে হচ্ছে ট্যাগ, এই ট্যাগের জন্য আপনাকে আলাদা একটু রিসার্চ করতে হবে, যে আপনি যে এতক্ষণ এসইও রিলেটেড বা ড্রেস রিলেটেড হচ্ছে আর্টিকেল পাবলিশ করলেন, এখন লোকজন কি দিয়ে সার্চ করে। এখানে আমার আনকমন, হাই ভলিউম, কেডি, কেজিআর কিচ্ছু দরকার নাই, এখানে আপনার দরকার শুধু হাই ভলিউম। আপনার হাই ভলিউম কিছু কিওয়ার্ড আপনি নিবেন, যে যেগুলোর ডিমান্ড অনেক বেশি, লোকজন লাস্ট মান্থে কতবার সার্চ করছে, রিলেভেন্ট, আপনার টপিকের সাথে রিলেভেন্ট থাকলেই হবে। এখন আপনার এখানে ড্রেস, আপনি যদি ফুড আইটেমের কোনো দিয়ে দেন টাইটেল, তাহলে তো আমার এটা কাজ হবে না, আপনারা ফাইবারে যারা কাজ করবেন, ফাইবারের গিগ পাবলিশনেও কিন্তু এইভাবে ট্যাগগুলো প্রত্যেকটা সার্ভিসের নিচে দেখবেন 4টা-5টা করে গিগ পাবলিশ করা ট্যাগ দেয়া থাকে, এবং এই ট্যাগগুলো আলাদাই শো হয়। তো আপনি এখানে কয়েকটা ট্যাগ ইউজ করলেন, যেমন আমি যদি বলি এটা হচ্ছে আমার ঠিক আছে, এই আমার হচ্ছে ট্যাগগুলো আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি অথরে হচ্ছে আপনার যে এক্স্যাক্ট যে ওয়েবসাইটের ইউআরএল, যেটা অথরে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন। এবং কপিরাইটে কি করবেন, আপনি সরাসরি যেই পেজে এটা পাবলিশ করতে যাচ্ছেন ওই পেজের একটা ইউআরএল কাস্টমাইজ করছেন না, ওই ইউআরএলটা দিয়ে ওকে বা অ্যাপ্লাই দিলে আপনার এটা সেভ হয়ে গেছে, এটাই জাস্ট ব্যাকলিংক সেট করে দিয়েছেন। এখন এটা আপনি গিয়ে পেজে বা ওয়েবসাইটে পাবলিশ করে দেন। এখন এই কাজগুলো আমরা কিভাবে করব? আমরা তো জানি কোনটা কিভাবে করবে, কিন্তু ওয়েবসাইটে যখন কাজ করব, ওয়েবসাইটের অ্যাক্সেস অবশ্যই আপনাকে দিয়ে দিবে, ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ হ্যান্ডওভার করবে, অবশ্যই তিনি আপনাকে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিবে, এবং অ্যাডমিন অ্যাক্সেস দিলে তখন আপনি এগুলো স্টেপ বাই স্টেপ, তিনি আপনাকে কিছু আর্টিকেল দিল যে আমার ওয়েবসাইটে 4টা আর্টিকেল হচ্ছে পোস্ট করবেন, 4টা ব্লগ আছে, এই ইমেজগুলো আছে, তখন কোনটার সাথে কোনটা সাজাবেন, ডান পাশে দিবেন, বাম পাশে দিবেন, না ফ্রন্টে দিবেন, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে আপনার মেথড, যে আপনি কিভাবে কাজ করতেছেন, আপনি কিভাবে অডিয়েন্সটাকে হচ্ছে ধরে রাখছেন, যে অডিয়েন্স কোন সাইটটা দেখলে হচ্ছে ঠিকভাবে আমার সাথে কমিউনিকেট করতে পারবে, বা আমার রিলেভেন্ট লেখাটা তার কাছে মনে হবে যে এটা আমার রিলেভেন্ট, এইটার সে টাইমটা বেশি স্পেন্ড করবে। এটা আপনি 4টা-5টা যখন ওয়েবসাইট ভিজিট করবেন, অ্যানালাইসিস করবেন, তখন আপনার নিজের ভিতরে একটা আইডিয়া চলে আসবে। আর এসব স্কিল জবগুলোতে যে কোনো কাজে একটা জিনিস মনে রাখবেন, যে ওয়েব রিসার্চের উপরে কোনো ওষুধ নাই। যা কিছু করেন ওয়েব রিসার্চ, রেডিমেডে কখনো যাবেন না, যে হ্যাঁ আমি এটা একজনকে দিলাম চুপচাপ বসে আছি, না, ও যে কাজটা ঠিকভাবে করছে কিনা আপনি জানেন না, ওই টপিকে জানেন না, আপনার জন্য তো ওয়েব আর কি গুগল আছে, আমাদের গুগলের উপরে তো এখন কিচ্ছু নাই। আপনি সরাসরি, আমরা বর্তমানে একটা দেখি যে বিশেষ করে এখন যে মনে করেন ফার্স্ট ইয়ার, গ্রাজুয়েশনে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, এই টাইপের ছেলে মেয়েদের কি মনে হয় দুনিয়ার সবকিছু আমাদের চ্যাট জিটিপিতে আছে, পড়ালেখাও চ্যাট জিটিপিতে আছে, পড়ালেখাও আমাদের করতে হচ্ছে না, কিন্তু চ্যাট জিটিপি থেকে আপনি হেল্প নিবেন, ওর উপরে তো ডিপেন্ড হওয়া যাবে না। হ্যাঁ, আমার এখন হাসি পায়, যেমন আমার ছোট ভাইকে দেখি না, ও সব এত ডিপেন্ড যে নিজের ডিসিশন গুলোই সে নিজে, আচ্ছা আপনি দেখি তো এখানে পাওয়া যাবে না, কিন্তু তোমার কি মাথা চিন্তা করেন, যে তুমি নিজের চিন্তা ভাবনার ক্ষমতাটা তুমি হারাচ্ছ। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে এরপরে কিন্তু আপনারা অলরেডি রিসার্চ চলতেছে, মানুষ আসলে ডাম হয়ে যাচ্ছে।
মানুষ পুরোটা নিজের ক্রিয়েটিভিটিটা হচ্ছে অফ করে দিচ্ছে, কিন্তু এআইটা তো এই জন্য না। এআইটা কেন হচ্ছে আপনার কাজে হেল্প করার জন্য। কিন্তু এখন আমরা মনে করেন একজনকে যদি এই দিন মনে হয় না বেশি দূরে হবে যে জিজ্ঞেস করবেন বিয়ে করবা কি না, সে বলবে চ্যাট জিটিপি কে জিজ্ঞেস করে আসি বিয়ে করার আমার জন্য ঠিক কি ঠিক না। বাট এটা অলরেডি এটাই হবে। এই যে দেখছেন অ্যান্সার আছে। হ্যাঁ কি কাঁঠাল কিনতে গিয়েছে নাকি ওইটাও জিজ্ঞেস করতেছে যে কোনটা ভালো হবে। হ্যাঁ কাঁঠাল এআই দিয়ে সে কাঁঠাল আর তরমুজের আমি একটা কন্টেন্ট দেখলাম, সে ক্যাম স্ক্যানার দিয়ে দেখতেছে কোন তরমুজ হচ্ছে রিয়েল কোন তরমুজ। তো এত কিছু যদি আমার প্রযুক্তি নির্ভর হতো তাহলে তো মানুষ থাকতো না। প্রযুক্তিটা কারা আনছে? হিউম্যান ব্রেন থেকেই তো আসছে, এমনি এমনি তো চলে আসছে না অলৌকিক ভাবে। ইমেজ এসইওটা বুঝতে পারছেন? পারবেন এটা? এআই জিনিস ঠিক আছে, আপনার কাজ সব সহজ করে দিচ্ছে। আল্লাহ কাছে ব্লগ যেটা করে